হেই বন্ধুরা, জুলাই 20, 2015 বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং লন্ডনে একটি বক্তৃতার মাধ্যমে একটি নতুন প্রজেক্ট সম্পর্কে সমস্ত পৃথিবীকে জানায়, যেটি খানিকটা গল্পবিজ্ঞানের মতো শোনাচ্ছিল। এই প্রজেক্টটির পেছনে ছিল বিখ্যাত বিলিয়নিয়ার ইউরি মিলনার, যিনি $100 মিলিয়ন অনুদান করেন এই প্রজেক্টে। এই প্রজেক্টের মাধ্যমে ঠিক করা হয় আর্টিফিশিয়াল সিগন্যালের প্রত্যাশায় রাতের আকাশকে স্ক্যান করা হবে আর শুধুমাত্র বহির্বিশ্বের সিগন্যালগুলোকে ক্যাচ করা হবে। গত 11 বছর ধরে এই প্রজেক্টটি চলছে এবং পৃথিবীর কাছাকাছি প্রায় 10 লক্ষ নক্ষত্রকে পর্যবেক্ষণ করা হয়েছে চৌম্বকীয় তরঙ্গকে অধ্যয়ন করে। কিন্তু পৃথিবীর বাইরে প্রাণীকে খোঁজবার জন্য রেডিও সিগন্যালকেই কেন ব্যবহার করা হলো? এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? ইয়েস, এই সম্পূর্ণ প্রজেক্টটি একটি বৈজ্ঞানিক সমীকরণের উপরেই দাঁড়িয়েছিল। কিন্তু এর থেকেও বড় প্রশ্ন, কোনো সম্ভাবনা ছিল এই প্রজেক্টটির কারণে এলিয়েনের খোঁজ পাওয়া যাবে? হ্যাঁ ছিল। চলুন কথা বলা যাক ব্রেক থ্রু লিসেন প্রজেক্ট নিয়ে। ব্রেক থ্রু লিসেন প্রজেক্টটিকে বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে বহির্বিশ্বের সিগন্যাল অ্যানালাইজ করে ভিন গ্রহের প্রাণীর সন্ধান পাওয়া যাবে এই চিন্তাধারা এলো কোথা থেকে এবং সেটি একটি বৈজ্ঞানিক সূত্রের জন্ম দিল কিভাবে। বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট ফ্র্যাঙ্ক ড্রেক বিগত 50 বছর ধরে আর্টিফিশিয়াল সিগন্যাল নিয়ে রিসার্চ করেছেন। 1960 সালে বিজ্ঞানী ড্রেক এলিয়েন সিগন্যালকে চিহ্নিত করবার উদ্দেশ্যে রিসার্চ শুরু করেন। যদিও আরও পেছনে ফিরে গেলে জানা যায় সেটি বা সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের যাত্রা শুরু হয় 1930 সালে। প্রথম এলিয়েন সংকেতের জন্য আকাশ স্ক্যান করবার প্রথম গুরুতর প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন এই জ্যোতির্পদার্থবিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক, মাত্র 30 বছর বয়সে। এই প্রজেক্টটির নাম ছিল ওজমা এবং প্রজেক্টটির বাজেট ছিল মাত্র $2000। এই প্রজেক্টটি মাত্র 4 মাসের জন্য কয়েকটি রেডিও ফ্রিকোয়েন্সি ট্র্যাক করেছিল। আর এটা আশ্চর্যের বিষয় ছিল না যে এই পরীক্ষার ফলাফল ছিল 0, তবে এই কারণে এই নয় যে এই ধারণাটি সহজাতভাবে ভিত্তিহীন। কারণ পৃথিবীর মানুষ বিবর্তিত হয়ে সবেমাত্র কৃত্রিম সংকেত মহাকাশে প্রেরণ করতে শুরু করেছিল। একই প্রক্রিয়া অন্য গ্রহে ঘটতে পারে এমনটা ভাবা একেবারেই অমূলক ছিল না। প্রকৃতপক্ষে এই বিষয়টিকে গাণিতিকভাবে প্রমাণ করেই ফ্র্যাঙ্ক ড্রেক বিজ্ঞান মহলে চিরকালের জন্য একটি নতুন চিন্তাধারার জন্ম দেয়। আজ সেই সূত্রই ড্রেক সমীকরণ নামে পরিচিত। এই সূত্র আমাদের ছায়াপথে কতগুলি শনাক্তযোগ্য এলিয়েন সভ্যতা বাস করে তা পরিমাপ করার দক্ষতা দেয়। সুতরাং আসুন আমরা দ্রুত এই সূত্রটিকে ভেঙে ফেলি। এখানে এন হলো আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্ভুক্ত সেই সকল সভ্যতাসমূহ যাদের দ্বারা প্রেরিত তড়িৎ চৌম্বকীয় নিঃসরণগুলোকে চিহ্নিত করা যায়। এর ফলে তাদের সাথে আমাদের যোগাযোগের সম্ভাবনা দেখা দেয়। সহজ কথায় এন হলো সেই সব সভ্যতা যারা পৃথিবীর মানুষের মতো স্যাটেলাইট, রেডিও, টেলিফোনের মতো কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করে যা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ পরিবেশে তথা মহাকাশে তথা আকাশগঙ্গার ছায়াপথে ছড়িয়ে দেয়। আর সেই তরঙ্গকে ক্যাচ করবে পৃথিবীর রেডিও অবজারভেটরি। ব্যাস, এইভাবেই হবে আমাদের যোগাযোগ ভিন গ্রহের প্রাণীর সাথে। এবার এই এনকে পেতে হলে সূত্রের বাকি মানগুলোকে পেতে হবে। তাই এবার আসে আর হলো বুদ্ধিমান প্রাণের উৎপত্তির জন্য অনুকূল পরিবেশ বিষ্ঠিত তারাসমূহ সংগঠনের হার। সহজ কথায় ধরুন 100টি তারা বা নক্ষত্র আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, তার মধ্যে কত শতাংশ তারাতে প্রাণ জন্ম দিতে পারে সেটা চিহ্নিত করা। এফপি হলো সেই সকল তারার পার্সেন্টেজ যাদের একটি গ্রহ ব্যবস্থা রয়েছে। সহজ কথায় সূর্যের মতো সোলার সিস্টেম বিশিষ্ট নক্ষত্র। এনই হলো যে সকল তারার গ্রহ ব্যবস্থা রয়েছে সে সকল তারা প্রতি গ্রহসমূহের সংখ্যা যাতে জীবন সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। সহজ কথায় সোলার সিস্টেম বিশিষ্ট নক্ষত্র হলেই হবে না, সাথে পর্যাপ্ত গ্রহ এবং নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব ও অনুকূল পরিবেশ সেই সোলার সিস্টেমে থাকতে হবে। এরপর F1 হলো যে সকল গ্রহে জীবন সৃষ্টির অনুকূল পরিবেশ থাকার কারণে সত্যিই প্রাণের আবির্ভাব ঘটেছে তাদের ভগ্নাংশ।
সহজ কথায় প্রাণী জন্মানোর অনুকূল সোলার সিস্টেম খুঁজে তার মধ্যে কত শতাংশ গ্রহে প্রাণী জন্মাতে পারে তা নির্ধারণ। FI হলো সে সকল প্রাণশীল গ্রহ সংখ্যার ভগ্নাংশ যে সকল গ্রহের ওপর বুদ্ধিমান প্রাণীর বিচরণ রয়েছে। সহজ কথায় কত শতাংশ গ্রহের প্রাণী বুদ্ধিমান তা নির্ধারণ। FC হলো সে সকল প্রাণীশীল গ্রহ সংখ্যার ভগ্নাংশ যে সকল গ্রহের বুদ্ধিমান প্রাণীরা প্রযুক্তিতে এতটুকু উন্নয়ন ঘটিয়েছে যার দ্বারা মহাকাশে সংকেত পাঠানোর মাধ্যমে তারা নিজেদের উপস্থিতির কথা জানান দিতে পারে। L হলো সেই সময়কাল যে সময়কাল ধরে সেই বুদ্ধিমান প্রাণীরা তাদের উপস্থিতির প্রমাণস্বরূপ নির্ণয়যোগ্য সংকেত পাঠাতে পারে। সহজ কথায় আমরা পৃথিবীর মানুষ যখন খুঁজছি বা এতটা উন্নত হয়েছি যাতে তরঙ্গকে ক্যাচ করতে পারছি তার আগে যেন সেই সভ্যতা শেষ না হয়ে যায়। সহজ কথায় এনকে পেতে গেলে বাকি মানগুলি নির্ধারণ এখনও মানুষের পক্ষে সম্ভব নয়। কেপলার টেলিস্কোপের আগে তাই এই সূত্রকে বিজ্ঞানীরা পাত্তাই দিত না, এটা জেনেও যে এই সূত্র সায়েন্টিফিক্যালি প্রুভড। কিন্তু যেমনটা আপনারা জানেন কেপলার টেলিস্কোপের জন্য আমরা জেনেছি অনেক গ্রহের পরিবেশ প্রাণী জন্মের অনুকূল। চন্দ্রযান মিশনের ফলে চাঁদের মাটির নিচে জল আছে তার খোঁজ বিজ্ঞানীদের কনভিন্স করে হ্যাঁ পৃথিবীর বাইরেও প্রাণ থাকা সম্ভব। ঠিক এই কারণে শুনতে কল্পবিজ্ঞানের মতো লাগলেও স্টিফেন হকিং ও মিলনারের যৌথ উদ্যোগে বিজ্ঞানীদের একটি দল নেমে পড়ে দ্য প্রজেক্ট ব্রেক থ্রুতে। কিন্তু সমস্যা ছিল বিশ্বব্রহ্মাণ্ডের সব নক্ষত্র থেকে আসা তরঙ্গ শুনে পরীক্ষা করতে বসলে বিজ্ঞানী কেন পৃথিবীর সব মানুষ সারা জীবন ধরে শুনলেও শেষ করতে পারবে না। তাই বিজ্ঞানীরা তাদের কাছে থাকা সব বৈজ্ঞানিক ডেটাকে বিশ্লেষণ করে পায় যে কোনো গ্যালাক্সির মধ্যে থাকা ব্ল্যাক হোলগুলির পার্শ্ববর্তী স্থানগুলোতে থাকা সোলার সিস্টেমগুলি উপযুক্ত প্রাণী জন্ম দেবার। তাই তারা মিল্কি ওয়ে গ্যালাক্সির 1700টি নক্ষত্র মণ্ডলকে বেছে নেয় এই প্রজেক্টটির জন্য। এই সংখ্যাটি ছিল খুবই কম, এতটাই কম যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র মণ্ডল আছে, আর এই প্রজেক্টটিতে মাত্র 1700টি নক্ষত্র মণ্ডলকে বাছা হয়েছিল। তবে বিজ্ঞানীরা এতেই আত্মবিশ্বাসী ছিলেন। বিজ্ঞানীরা এই সব নক্ষত্র মণ্ডলের গ্রহগুলির রেডিও সিগন্যাল পরীক্ষা করতে শুরু করে, কিন্তু সমস্যা হচ্ছিল রেডিও সিগন্যালগুলোকে অ্যানালাইজ করতে, কারণ এটা বোঝা খুব কঠিন হচ্ছিল এই সমস্ত সিগন্যালগুলির মধ্যে কোনটি অ্যাডভান্স সিভিলাইজেশন দ্বারা পাঠানো হয়েছে বা কোনটি নক্ষত্রের তরঙ্গ, ব্ল্যাক হোলের ফ্রিকোয়েন্সি এবং কোনটি পৃথিবীর স্যাটেলাইটের তরঙ্গ। এই কারণে রিসার্চাররা প্রথমে নক্ষত্রের তরঙ্গ এবং ব্ল্যাক হোল কীরকম ফ্রিকোয়েন্সিতে রেডিও ওয়েভ রিলিজ করে সেটা নিয়ে গবেষণা শুরু করে। সেই শব্দগুলি চিহ্নিত হবার পর নক্ষত্রের তরঙ্গ এবং ব্ল্যাক হোলের সিগন্যালগুলোকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হয় এবং বাকি সিগন্যালগুলি নিয়ে আবারও পরীক্ষা শুরু করা হয়। বিপুল পরিমাণ রেডিও সিগন্যালকে বাছাই করবার পরে এমন 11টি সিগন্যাল পাওয়া যায় যেগুলি কোনো প্রাকৃতিক কারণে সৃষ্টি হচ্ছিল না। এই 11টি সিগন্যাল বৈজ্ঞানিকদের মনে আশার সঞ্চার ঘটিয়েছিল, কিন্তু এটা জোর দিয়ে বলা যাচ্ছিল না যে এই সিগন্যালগুলি কোনো এলিয়েন সভ্যতার। এরপর সিগন্যালগুলিকে অ্যানালাইজ করে সেরকম গুরুতর কোনো প্রমাণই পাওয়া যায়নি, অর্থাৎ এত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ এবং বিজ্ঞানীদের এত পরিশ্রমের ফল ছিল জিরো। তাহলে কি প্রজেক্টের বিজ্ঞানীরা কোনো ভুল করেছিল? আমাদের গ্যালাক্সির কেন্দ্রে বা সেন্টারে মিলিয়ন মিলিয়ন তারা আছে, কিন্তু বিজ্ঞানীরা সেগুলির মধ্যে থেকে মাত্র 1700টি নক্ষত্রের উপর রিসার্চ করেছে, অর্থাৎ মাত্র 1% ওপর। যদি শুধুমাত্র আমাদের গ্যালাক্সির কেন্দ্রের নক্ষত্রগুলোকে স্টাডি না করে যদি গ্যালাক্সির সব দিকের নক্ষত্রগুলোকে স্টাডি করা যেত তাহলে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যেত। কিন্তু বিজ্ঞানীরা এই প্রজেক্টটিকে এখানেই শেষ করে না, তারা সিদ্ধান্ত নেয় তারা মিল্কি ওয়ের মতোই একাধিক গ্যালাক্সির মধ্যেকার নক্ষত্রগুলোকে স্টাডি করবে। এতে অ্যাডভান্স সিভিলাইজেশন থেকে সংকেত পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই বিজ্ঞানীরা এমন টেকনোলজি তৈরি করে যার দ্বারা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে সাথে পার্শ্ববর্তী অনেকগুলি গ্যালাক্সির নক্ষত্রকে পরীক্ষা করা সম্ভব হয়। এরপর ইউএসের গ্রিন ব্যাংকে অবস্থিত রেডিও টেলিস্কোপের দ্বারা অন্যান্য গ্যালাক্সি থেকে আসা 1440 টিবি পরিমাণ রেডিও সিগন্যাল রেকর্ড করে।
এই ডেটা শুধু প্রসেস করার জন্যই গবেষকদের 4 বছর প্রয়োজন ছিল। সেই জন্য গবেষকরা সিদ্ধান্ত নেয় যে এই ডেটাগুলোকে তারা ম্যানুয়ালি প্রসেস করবে না, এই ডেটা কম্পিউটারের দ্বারা স্টেপ বাই স্টেপ ফিল্টার করবে। প্রথমে গবেষকরা আইডেন্টিফাই করার চেষ্টা করে যে কোন রেডিও ওয়েভগুলি গ্রহ থেকে আসছে। যেহেতু গ্রহেদের প্রকৃতি হলো নক্ষত্রকে প্রদক্ষিণ করা, তাই তার রেডিও ওয়েভগুলি ফ্রিকোয়েন্টলি বারবার চেঞ্জ হতে থাকে। এই এফেক্টটিকে বিজ্ঞানীরা ডপলার শিফট এফেক্ট বলে। সেই জন্য গবেষকরা টার্বো সেটি সফটওয়্যারের দ্বারা শুধুমাত্র সেই রেডিও ওয়েভগুলোকেই দেখে যেগুলি ডপলার শিফট এফেক্টে কাজ করছিল। বিজ্ঞানীরা মিল্কি ওয়ে ছাড়াও আরও 97টি গ্যালাক্সি থেকে আসা রেডিও ওয়েভকে ক্যাচ করেছিল এবং ওই 97টি গ্যালাক্সি থেকে প্রায় 6 মিলিয়নেরও বেশি সিগন্যাল কোনো না কোনো গ্রহ থেকে আসছিল। অর্থাৎ বিজ্ঞানীরা 6 মিলিয়ন গ্রহের সন্ধান পায়, যার থেকে আমাদের মতনই আর্টিফিশিয়াল রেডিও সিগন্যাল আসছিল। কিন্তু তারপরেও একটি চান্স ছিল যে এই সিগন্যালগুলির মধ্যে কিছু কিছু সিগন্যাল আমাদের কোনো না কোনো স্যাটেলাইটের হতে পারে। এই 6 মিলিয়ন সিগন্যালগুলি থেকে সব রকমভাবে ফিল্টার করবার পরে বা ব্যাকগ্রাউন্ড নয়েজকে ক্যান্সেল করবার পরে গবেষকদের কাছে মাত্র 1519টি সিগন্যাল থাকে, মানে স্যাটেলাইটের সিগন্যালকেও বাদ দিয়ে দেওয়া হয়, যেগুলিকে মনে করা হচ্ছিল যে এলিয়েন দ্বারাই পাঠানো সিগন্যাল। এরপর গবেষকরা ওই 1519টি সিগন্যালকে ম্যানুয়ালি অ্যানালাইজ করা শুরু করে এবং এর রেজাল্ট ছিল খুবই হতাশাজনক। 1519টি সিগন্যালই আমাদের পৃথিবীর কোনো না কোনো টেকনোলজি ছিল। কিন্তু কিভাবে? এই সিগন্যালগুলি তো দূরের কোনো গ্রহ থেকে আসছিল বলে গবেষকরা ডিটেক্ট করেছিল। তাহলে এখানে আমাদের টেকনোলজি সিগন্যাল ঢুকলো কিভাবে? এখানেই গবেষকদের খুব বড় একটি ভুল হয়ে গিয়েছিল। আমি আগেই বলেছিলাম গবেষকরা যখন 60 লক্ষেরও বেশি সিগন্যালকে ফিল্টার করছিল তখন ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে ক্যান্সেল করেছিল। কিন্তু গবেষকরা একটা খুব সিলি মিস্টেক করে ফেলেছিল। এখানে গবেষকরা শুধুমাত্র স্যাটেলাইট থেকে আসা সিগন্যালগুলোকেই ক্যান্সেল করেছিল, কিন্তু আমাদের পৃথিবীতে থাকা রেডিও, টিভি, মোবাইল ফোনের রেডিও সিগন্যালগুলোকে ক্যান্সেল করতে ভুলে গেছিল। অর্থাৎ 1519টি সিগন্যালই ইউএসের গ্রিন ব্যাংক অঞ্চলের আশেপাশের কোনো রেডিও সিগন্যাল। কিন্তু বন্ধুরা, এতে নিরাশ হওয়ার কিছুই নেই। আমরা গুহাবাসী থেকে এই পৃথিবীতে বেরিয়ে পড়েছিলাম এটা জানবার জন্য যে এই পৃথিবীতে কি আছে। হাজার হাজার বছর পরে আমরা এটা তো বলতে পারি গুহাবাসীদের থেকে আজ আমরা উন্নত। ঠিক তেমনভাবে পৃথিবীর বাইরের খোঁজগুলো যদি আমরা করতে শুরু করি এবং সামান্য চান্সগুলোকেও কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে কে জানে ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করে চলেছে। আপনার কি মতামত? এই রিসার্চের পরেও কি বড় অঙ্কের টাকা এমন রিসার্চের উপর খরচ করা উচিত, নাকি হাল ছেড়ে দেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।